আমি একটি গল্প পড়ছি। গল্পের নাম শাশ্বত। আমি ননী গোপাল জানা। গল্পটি 3 পর্বে বিভাজন করা হয়েছে। আপনারা দয়া করে পড়বেন, মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্যই আমার কাছে বিশাল বিশাল সাফল্যের সোপান হয়ে দাঁড়াবে। আমি ননী গোপাল জানা। গল্পের নাম শাশ্বত। অখিলেশ বাবুর এখন সুখের সংসার। কয়েক বছর হলো অধ্যাপক জীবন থেকে অবসর নিয়েছেন। স্ত্রী, নাতি বাবাই, ছেলে অনিকেত এবং বৌমা অন্বেষাকে নিয়ে তাদের জমাট সংসার। আরেকটি আছে, তাদের সংসারের মধ্যে গানের আসর। নিজেদের বাড়ির লোকদের নিয়ে গানের আসর। সে আসরের প্রাধান্য পাওয়া সঙ্গীত হলো রবীন্দ্রসঙ্গীত। এক সময় অখিলেশ বাবু ভালো রবীন্দ্রসঙ্গীতের গায়ক ছিলেন। বৌমা অন্বেষাও ওই গানের মেয়ে। স্বামী অনিকেতকে নিয়ে স্ত্রী অন্বেষা দারুণ দারুণ খুশি খুশি মন। এর জন্য শ্বশুর মশাইয়ের প্রতি তার কৃতজ্ঞতা শেষ নেই। কেননা শ্বশুর মশাই তো তাকে এবারের বধূমাতার মর্যাদা দিয়ে নিয়ে এসেছেন। অনেকেই তো সেদিন রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র সঙ্গীত গেয়েছিল সেদিনের কলেজ ফাংশনে। অবশ্যই অনিশা অনু সন্দেশ চা মন নিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। শুধু রবীন্দ্রসঙ্গীতেই বা হবে কেন, সব সঙ্গীতে গানে সে তার মনের একাগ্রতা ঢেলে দেয়। কেউ যদি কোনোদিন প্রশ্ন করে, এই অনসা তুই এত সুন্দর করে গান, বিশেষত রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর করে গাইস কি করে বলতো? অন্বেষা মুচকি হেসে বলতো, জানি না তো, স্যারের অবদান। স্যার বলতে বর্তমান শ্বশুর মশাই বাবু। স্যারের অবদান? হ্যাঁ রে, স্যার যখন রবীন্দ্রনাথের আবির্ভাব কাল ক্লাসে বিশ্লেষণ করতেন, তিনি বলতেন, রবীন্দ্রনাথের গানের পটভূমি এবং ভাবের গভীরতা তোমরা চিন্তা করো। তার সাথে সুর স্থপতি কণ্ঠের মাঝে সাজিয়ে নিয়ে গান করো, দেখবে তোমার মাঝে কোনো কিছুতেই তুমি একটি মৌলিক গায়ক যন্ত্রে পরিণত হয়ে গেছো। নিজেই বুঝতে পারবে না কিভাবে তুমি এত ভালো গায়ক হলে। বাপরে বাপ, তোরে কোথার মানে বুঝতে হলে বুঝে আমাকেও তপস্যা করে মনের গভীরতা প্রসার করতে হবে। এসব কথা কলেজের 3য় বর্ষের কথা, আজ থেকে প্রায় 5-6 বছর আগেকার। তারপর অখিলেশ বাবু ছেলে অনিকেতের সঙ্গে অন্বেষাকে বিয়ে দিয়ে তার বধূমাতা করে এই বাড়িতে নিয়ে এসেছেন। অন্বেষা অখিলেশ বাবুদের চেয়ে অপেক্ষাকৃত গরিব বাবার মেয়ে। বাবা শরৎ বাবু হোমিওপ্যাথির ডাক্তার। অখিলেশ বাবু যেদিন মধ্যস্থ মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান, সেদিন শরৎবাবু হাত জোড়ো করে তার প্রতি এত সহায় হয়েছেন জেনে কৃতজ্ঞতা জানান। অনিকেত এত সুন্দরী, সর্বগুণের আধার। অন্বেষাকে পেয়ে ক্ষণিকের জন্য ভাবেনি তার মনের মধ্যে কোনো অভাব আছে। মনে মনে ভেবেছিল, হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। সপ্তাহে 2 দিন গানের আসর বসে। এবার সবাই সঙ্গীত পেয়েছে মানুষ। অনিকেত যে গানের আকর্ষণ থেকে বিকর্ষণ থেকেছে, এ কথা কেউ বলতে পারবে না। সুন্দরী বউয়ের 2টি কোমল ঠোঁটের মাঝখান দিয়ে যখন গান, বিশেষত রবীন্দ্রসঙ্গীত ঝরে পড়তো, তারে তারে সে ভীষণ ভীষণ ভাবে উপলব্ধি করত। ভাবতো সে ভাগ্যবান, এমন বউ, এমন সুন্দরী বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।
শুধু সুন্দর না, সবটাই তার সুন্দর। খুশি ভরা মন নিয়ে অনিকেতের অফিস যাতায়াত যেন তার কাছে এক স্বর্গীয় আবেশের কথা স্মরণ করে দিত। অনিকেত মাঝে মাঝে অন্বেষাকে দুবাহুর বন্ধনে জড়িয়ে ধরে তার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতো। অন্বেষা ও স্বামীর বুকের কাছাকাছি এসে কোন এক আবেগের সহচরে নিজেকে সঁপে দিত। বলতো, ফিসফিসে জিজ্ঞাসা করতো, কি কি ডাকছো? এক দেবীকে, এক স্বর্গীয় দেবী যেন অভিশপ্ত জীবন নিয়ে তার কাছে এসে ধরা দিয়েছে। ওটা বলবে না তো? বলার মতন না থাকলে বলতাম না। সত্যি তুমি কি, তুমি জানো না? অনিকেত প্রায় অফিস থেকে ফিরে এসে বাইকের হর্ন বাজাতো। ছেলে বাবাই ছুটে গিয়ে দুহাত তুলে বাবাকে কি যেন বলতো। কি বলতো? তার বাপি অনিকেতের ভালোভাবে বুঝতে বাকি থাকতো না, বুঝে উঠতে অসুবিধা হতো না। ছেলেকে বাইকের উপর চাপালে সে একবার হর্ন বাজাতো এবং বাপের দিকে তাকিয়ে হা হা করে হাসতো। ছেলের হর্ন বাজানো বন্ধ হলে অনিকেত বাড়ির দিকে তাকিয়ে ছন্দে ছন্দে হর্ন বাজাতো কোনো একটা উদ্দেশ্য নেই। মাকাতো, ও বৌমা, খোকা এসেছে। অন্বেষা আসে। অন্বেষা এলে মুচকি হেসে ছেলেকে বাবার কোলে, গাড়ির উপর থেকে নিজের কোলে তুলে নিত। এমনি করে তাদের সুখের সংসার শরতের নদীর মতো কুলু কুলু করে বয়ে যেত। এমনি করে বেশ কয়েকটা বছর কেটে গেল। একদিন অন্বেষা অনিকেতকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার কেন এখন কেমন কেমন অন্যমনস্ক মনে হয়? তোমার মধ্যে সে তুমি আর নেই যেন। গল্পের নাম শাশ্বত। আরম্ভ করছি। এই গল্পটিকে তিনটি পর্বে বিভাজন করা হয়েছে।